উইদাউট এনি ফার্দার ডিলে আমি তাহলে শুরু করে দিই। তো আজকে বেসিক্যালি যে সেশনটা থাকছে সেটা হলো যে আমাদের এআই এজেন্ট ডেভেলপমেন্ট একটা বুট ক্যাম্প থাকছে ছোট, ফিউচার প্রুফ ইউর প্রোগ্রামিং স্কিলস উইথ ইন্টেলিজেন্ট সিস্টেমস। তো বেসিক্যালি আমরা কিভাবে কাস্টম এজেন্ট ডেভেলপ করতে পারি এবং কাস্টম এজেন্ট আসলে কি, বা এজেন্টের নিড বা নেসেসিটিটা এই টাইমে এত রোবাস্ট কেন, সেগুলোর দিক থেকে আমরা আজকে জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। তো আজকে আমরা যেগুলো জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি বেসিক্যালি একদম গোড়া থেকে শুরু করব। তো এআই এর কোন কোর কনসেপ্ট গুলি সম্পর্কেও কিছু কথা বলবো, কিছু হ্যান্ডস অন সেশন দেখবো আমরা। আর লাস্টলি আমরা এথিক্স এর পার্টটা দিক থেকে দেখবো যে আসলে আমাদের এই এজেন্টিক এআই কোন দিকে যাচ্ছে, এটার ফিউচার কি, এবং এটার যে এথিক্যাল যে পার্টগুলি আছে সেই প্র্যাকটিসগুলি কেমন হতে পারে। এই তো আমরা দেখি আজকে টপিকগুলি দেখি। ফার্স্টেই দেখছি যে আমরা ইন্ট্রোডাকশন টু এআই অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেমস। তো বেসিক্যালি খুবই ফান্ডামেন্টালস টপিক নিয়ে এখানে কথা বলা হয়েছে শুরুতেই। তো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝতেছি? রাইট নাও আমরা আশেপাশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক বেশি অ্যাপ্লিকেশন দেখতেছি। তো এখানে খুব শর্ট করে কিছু কথা বলা হয়েছে। তো আমরা যেটা করার চেষ্টা করছি যে আহ, আসলে এআই আমাদের যে বিভিন্ন ওয়ার্কফোর্সকে ট্রান্সফর্ম করতেছে সেগুলোর সম্পর্কে একটা সামারি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আহ আমাদের আশেপাশে বেসিক্যালি যা কিছু আছে সবকিছু গ্র্যাজুয়ালি ট্রান্সফর্ম হতে যাচ্ছে বা হচ্ছে, আমরা অলরেডি এটা দিয়ে ইম্প্যাক্টেড। এখন আসলে আহ, এটাকে ইগনোর করার বা অ্যাভয়েড করার কোনো চান্স নাই। সো আমরা যদি নেটওয়ার্কিং বলি, সিকিউরিটি বলি, অথেন্টিকেশন অথরাইজেশন বলি, প্রপার অ্যাক্সেসের কথা বলি, সিস্টেম মেনটেন্যান্সের কথা বলি, সার্ভেইলেন্সের কথা বলি, আশেপাশে আমরা যা চিন্তা করতে পারি, আইডিয়া জেনারেশন বলি, ভিডিও জেনারেশন বলি, অথবা অডিও জেনারেশন বলি, অথবা অডিও কন্টেন্ট ম্যানিপুলেট করার ব্যাপারে কথা বলি, সবগুলি ক্ষেত্রে আমরা কোনো না কোনো ভাবে এআই ইউটিলাইজ করে আসতেছি। এবং এটার ইউজ কেস দিনকে দিন আরো বাড়তে থাকবে। এবং দেখা যাবে যে এমন একটা পরিস্থিতি আসবে যে ঠিক আগে যেরকম আমাদের অ্যালেক্সা ছিল অথবা কর্টানা ছিল মাইক্রোসফটের দিক থেকে, আবার অ্যাপলের দিক থেকে সিরি ছিল, যেরকম কিছু এআই অ্যাসিস্ট্যান্ট ছিল, এখন এই অ্যাসিস্ট্যান্টটা আরো মোর রোবাস্ট হতে থাকবে। এবং আপনি আপনার কাস্টম এই এআই অ্যাসিস্ট্যান্ট বিল্ড করতে পারবেন। তো এই অ্যাসিস্ট্যান্ট থেকেই বেসিক্যালি বলা যায় যে আমরা এজেন্টের কনসেপ্টটা পাচ্ছি। যে হ্যাঁ, কোন একটা পার্টিকুলার কাজের জন্য কোন একটা এআই কে আমি যদি ফাইন টিউন করতেছি, অথবা কোন একটা এআই কে আমি আমার মতো করে টেইলর করে নিচ্ছি, সো সে একটা কাস্টম কাজের জন্য আমাকে বেস্ট ওয়েতে হেল্প করতে পারবে। সে হতে পারে এরকম যে হ্যাঁ, আমাকে ডেইলি ফ্যাক্টের ব্যাপারে একটা আমি এজেন্ট রেডি করলাম। তো সেই এজেন্টটা কি করবে? ডেইলি ইন্টারেস্টিং ফ্যাক্ট যেগুলো আমি পছন্দ করি সেখান থেকে আমাকে ডেইলি একটা করে করে ফ্যাক্টের ব্যাপারে সে কথা বলতে থাকবে। এবং তার টার্গেটই থাকবে যে সে যে ফ্যাক্টগুলি বলছে আমি যেন সেই ফ্যাক্টগুলি এনজয় করি। অবভিয়াসলি আমি যদি এনজয় না করি, ওই ফ্যাক্টগুলি মেনশন করে অবভিয়াসলি আমার কোনো লাভ হবে না। তো এখানেই আসলে এআই এজেন্টের সার্থকতা বা আমাদের এত ইউজ কেস চলে আসতেছে। যখন আমরা একদিকে জেনেরিক আমাদের যে এলএলএম মডেলগুলো আছে সেগুলি যেমন বিল্ড করার চেষ্টা করছি, অন্যদিকে আমরা খুব স্পেসিফিক কাজের জন্য আমরা চেষ্টা করছি এরকম এজেন্ট বিল্ড করার জন্য। এবং একটা পর্যায়ে আমরা এমনও করছি যে একটা এজেন্টের সাথে আরেকটা এজেন্টকে কম্পিট করতে দিচ্ছি, বা একটা এজেন্টের কাজ হয়ে গেলে নেক্সট এজেন্টের কাছে ফরওয়ার্ড করছি। তো এটা কেমন হতে পারে? যে হ্যাঁ, আমি হয়তো বা একটা বুক প্রিন্টিং এর কাজ করছি। তো সেক্ষেত্রে এরকম হতে পারে কিছু এজেন্ট আমরা পরপর ইউজ করতে পারি। ফার্স্ট একটা এজেন্ট আসলো, সে হয়তো বা আমাকে ফ্যাকচুয়াল জিনিসগুলি কালেক্ট করে দিল। আর একটা এজেন্ট আসলো, সে হয়তো বা আমার ফ্যাক্টগুলি ভেরিফাই করে দিল। থার্ড আর একটা এজেন্ট হলো যে হ্যাঁ, আমাদের যে ডিসক্রিট যে ফ্যাক্টগুলি থাকলো সেগুলোকে কোহারেন্ট কমপ্লিট কিছু প্যারাগ্রাফ বা কিছু পোর্শন অফ টেক্সট আমাকে ভাগ করে দিল। আর একটা এজেন্ট আসলো যেখানে এই ইমেজের এগেনস্ট এই টেক্সটের এগেনস্টে আমার রিলেভেন্ট ছবিগুলি কালেক্ট করে দিল। এইভাবে আমরা বিভিন্ন এজেন্ট ইউজ করে আমরা কমপ্লিট একটা বই হয়তো লিখে ফেলতে পারি। ঠিক আছে। হোয়ারাস আমার যদি এরকম বিভিন্ন 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 এজেন্ট ইউজ না করে যদি আমি জেনেরিক কোন একটা এলএলএম ইউজ করতাম, দেখা যেত যে বইটা হয়তো লেখা হতো বাট সেখানে ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকতো। যখন আমি এজেন্ট এভাবে পার্ট বাই পার্ট ইউজ করতেছি, তখন আমি অলরেডি জানি যে হ্যাঁ,
কোন এজেন্টের আউটকাম কেমন আসে এবং তার পারফরমেন্স কেমন। সো আমি প্রত্যেকটা পার্টে যে জেনারেট হয়েছে বইয়ে, আমি মোর কনফিডেন্ট থাকছি এখন যে হ্যাঁ, যে ফ্যাক্ট গুলি লেখা হয়েছে সে ফ্যাক্ট গুলি প্রত্যেকটা অলরেডি ভ্যালিডেটেড। সো হ্যাঁ, আমি ফ্যাক্ট গুলির উপরে ট্রাস্ট করতে পারি। So, আর আমি যদি একটা স্ট্যান্ডার্ড এলএলএম ইউজ করতাম, আমার ডাউট থাকতো সবসময় যে হ্যাঁ, আমি যে ফ্যাক্ট গুলো আমাকে জেনারেট করে দিয়েছে এগুলোর মধ্যে কিছু হয়তো বা মিস ফ্যাক্ট থাকতে পারে, কিছু হয়তো মিস ইনফরমেশন থাকতে পারে। এই আমাদের যে ডিলেমা গুলো আছে এগুলোকে আমরা রিডিউস করে ফেলতে পারতেছি। আর এজেন্টের আজকে আমরা বেসিক কিছু স্ট্রাকচারও দেখবো এবং ইমপ্লিমেন্টেশনও দেখবো। সো আশা করতেছে সেখান থেকে আপনারা বেটার আইডিয়া নিয়ে আজকে এই সেশন থেকে নেক্সট স্টেপগুলি পিক আপ করতে পারবেন। আচ্ছা, আমি নেক্সট একটু মুভ করি। তো আমাদের বিভিন্ন টাইপের ইন্টেলিজেন্স আসলে আসছে। তার মধ্যে রিঅ্যাক্টিভ মেশিনই আমরা রাইট নাও বেশি ইউজ করতেছি। যে হ্যাঁ, আহ, আমরা কোনো একটা ইনসিডেন্ট হবে বা কোনো একটা ইভেন্ট হলে সাথে সাথে ওটার এগেনস্টে অ্যাকশন দিব। কেমন হতে পারে যে হ্যাঁ, সার্ভেলেন্স ক্যামেরা থেকে আমরা যে ফিডব্যাকটা পাচ্ছি, হয়তো বা কোনো পিডেস্ট্রিয়ান সার্ভেলেন্সের কাছে আসলে সাথে সাথে একটা অ্যালার্ট জেনারেট করা, অথবা কেউ হয়তো বা সুপার শপে আছে, সুপার শপে শপ লিফটিং করলে একটা অ্যালার্ট জেনারেট করা। এগুলি হচ্ছে রিঅ্যাক্টিভ মেশিনের একটা কিছু এক্সাম্পল। সো এরপরে যেগুলো থাকছে, থাকছে যে লিমিটেড মেমোরি সিস্টেমস। লিমিটেড মেমোরি সিস্টেমস হলো যে আমাদের রিসোর্স তো সবসময় লিমিটেড থাকে। এই লিমিটেড রিসোর্স ইউজ করে আসলে কিভাবে আমরা আমাদের এআই সিস্টেমগুলোকে ডেভেলপ করতে পারি সেটার ব্যাপারে কথা বলা। আর থিওরি অফ মাইন্ড, বেসিক্যালি আমরা কিভাবে থিঙ্ক করি, আমাদের মাইন্ডের যে বিভিন্ন লেভেলগুলি আছে বা বিভিন্ন পোর্শনগুলি আছে সেগুলি আসলে মিমিক করে আমাদের এআই সিস্টেমগুলিকে ডেভেলপ করা। সেলফ অ্যাওয়ার সিস্টেমস বেসিক্যালি এক্ষেত্রে হচ্ছে যে সিস্টেমটা সেলফ অ্যাওয়ার থাকছে, তার স্টেট কি সে নিজে আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং স্টেট আন্ডারস্ট্যান্ড করে সে নেক্সট স্টেটে মুভ করতে পারে। এটার খুব ভালো এক্সাম্পল হতে পারে সেলফ ক্লিনিং যে বটগুলি আছে সেগুলি। তারা নিজেরা সারাউন্ডিংস সম্পর্কে অ্যাওয়্যার থাকে এবং নেক্সট অ্যাকশন কি করলে সে বেস্ট ওয়েতে ক্লিন রাখতে পারবে ঘরটা, সেটা সে ডিসাইড করতে পারে। আচ্ছা, এই ডাইভার্স এক্সাম্পল গুলো কেন দিচ্ছি? কারণ এজেন্ট আসলে বিভিন্ন রকমের হতে পারে এবং বিভিন্ন কাজের জন্য বিভিন্ন এজেন্ট হতে পারে। আমাদের মাল্টি মোডালের কথাও এখানে কনসিডার করতে হবে। যেমন এজেন্ট মানে এই না যে শুধু সে টেক্সট ডাটা নিয়ে কাজ করবে, সে একই সঙ্গে ইমেজ ডাটা, অডিও ডাটা, ভিডিও ডাটা, ঠিক আছে, আমাদের মাল্টি ভ্যারাইটিজ এর ডাটা যা যা আছে সবকিছু নিয়ে একটা এজেন্ট কাজ করতে পারে। এজেন্টের পার্সোনালাইজড নলেজ বেস থাকবে, এজেন্টের একটা পার্সোনা থাকবে, একটা একটা বাউন্ডারি থাকবে, যে সে হয়তো বিহেভ করবে একটা পয়েন্টের মতো, অথবা সে বিহেভ করবে আহ, একটা রিয়াক্টিভ এজেন্টের মতো, ঠিক আছে, একটা রিয়াক্টিভ মেশিনের মতো, যে তাকে যখনই কোনো কিছু ঘটবে সাথে সাথে সে ওটার এগেনস্টে রিয়াক্ট করবে ইমিডিয়েটলি। সো এইভাবে আমরা বাউন্ডারি গুলি ডিফাইন করে দিতে পারি। আমরা কিছু এক্সাম্পল দেখবো, ওই এক্সাম্পল গুলি দেখলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে আস্তে আস্তে। আমি একটু ব্রডার এক্সাম্পল গুলো এভাবে সেজন্য আগেই মেনশন করে নিচ্ছি। যেটা একটু আগেই বললাম, যেহেতু এজেন্ট শুধু টেক্সচুয়াল ডাটা না, এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে অবশ্যই কাজ করবে একটা এজেন্ট। এছাড়া কম্পিউটার ভিশন বেসড হতে পারে, যে হ্যাঁ, কন্টিনিউয়াসলি সে হয়তো বা আমার স্ক্রিন মনিটর করছে, অথবা ভিডিও ক্যামেরা থেকে আপনার আশেপাশের ফিড মনিটর করছে। এই সব কিছুই এখন এজেন্টের মধ্যে ইনক্লুড করা পসিবল। এআই ইন হেলথ কেয়ার হতে পারে, হেলথ কেয়ারের ডাটা, একটা পেশেন্টের হিস্টোরিক্যাল ডাটা অ্যাভেলেবল করা যেতে পারে এবং হিস্টোরিক্যাল ডাটা থেকে নেক্সট ডিজিজ কি হতে পারে তার সেটা সম্পর্কেও আইডিয়া নেওয়া যেতে পারে। বা একটা ইন্টারেক্টিভ পেশেন্ট পেশেন্ট ডক্টরের যে কনভারসেশন হতে পারে, সেখানে হেল্পিং অ্যাসিস্ট্যান্ট হিসেবেও আমরা হেলথ কেয়ার এজেন্ট গুলি ইউটিলাইজ করতে পারি। এছাড়া ফিনান্স অ্যাসিস্ট্যান্ট হিসেবেও আমরা এজেন্ট রাখতে পারি। এই এজেন্টটা কি করবে, জাস্ট আপনার ফিনান্সিয়াল অ্যাসপেক্টগুলি খেয়াল করবে। তো ফিনান্সিয়াল অ্যাসপেক্টে আপনাকে গাইড করার জন্য তাকে কি সাপ্লাই করতে হবে? অবভিয়াসলি আপনার ফিনান্সিয়াল ডাটা সাপ্লাই করতে হবে। তো এটা কনফিডেন্সিয়াল ডাটা, আপনি ছাড়া অবশ্যই চাবেন না যে কেউ আপনার ফিনান্সিয়াল ডাটা জানুক। সেম কথা হেলথ কেয়ারের জন্য। তো এক্ষেত্রে এজেন্টগুলিকে কি করা হচ্ছে, যে আপনার কাস্টম যে ডাটা বা কাস্টম যে নলেজ বেসটা আছে সেটা আগে সার্ভ করতে হচ্ছে। সেটার উপরে বেস করে আপনার এজেন্ট আসলে আপনাকে বেটার গাইড করতে পারবে। ওকে, আমি তাহলে নেক্সটে মুভ করছি এরপরে।
ওকে, সো আমরা এখন কোর কনসেপ্টগুলি সম্পর্কে একটু জেনে নিব যে এআই এজেন্টের আসলে কোর পার্টস গুলি কি, এবং এই বিল্ডিং ব্লকস গুলো ইউজ করে আমরা বিভিন্ন রকমের এজেন্ট বা বিভিন্ন রকমের কাস্টম ডেভেলপমেন্ট আমরা করতে পারবো। আচ্ছা, তো ফার্স্টে এআই এজেন্টটা কি সেটা আমরা জানার চেষ্টা করব। এআই এজেন্টস এর কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখবো, অলরেডি কিছু এক্সাম্পল আমরা শেয়ার করেছি, আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখবো। এআই এজেন্ট কিভাবে ফাংশনাল থাকে, ঠিক রোবটের যেরকম বিভিন্ন রকমের অ্যাকচুয়েটরস থাকে, অ্যাকচুয়েটরস বলতে বোঝানো যেতে পারে যে অ্যাকশন নেয়ার মতো ক্যাপাবিলিটি, রাইট? লাইক একটা রোবটের হয়তো বা মেকানিক্যাল আর্ম থাকতে পারে, ম্যাগনেটিক আর্ম থাকতে পারে, আবার একটা রোবটের হয়তো বা সেন্সর থাকতে পারে, আইআর সেন্সর থাকতে পারে, যেটা দিয়ে সে হয়তো বা যেখানে আমরা ভিজিবলি দেখতে পারি না, মানে ভিজিবল লাইটেও আমরা যে জিনিস দেখতে পারি না, সেই রোবটগুলি হয়তো বা আর এডিশনাল ভিশন ক্যাপাবিলিটি অ্যাচিভ করতে পারে, এরকম আহ, ধরনের জিনিসগুলো। আর এজেন্ট দিয়ে আমরা বিভিন্ন রকমের অটোমেশন করতে পারি। তো আমরা এই সবকিছু যা যা স্ক্যাটার্ড বললাম, আমরা একটা আর্কিটেকচারের থ্রুতে সবকিছু এখন কানেক্ট করব। সো একটা কমপ্লিট এজেন্টের স্ট্রাকচার অনেকটা এরকম হতে পারে। তো আমি একদম রাইট মোস্ট সাইড থেকে শুরু করি। রাইট মোস্ট সাইডে যে জিনিসটা আছে, এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এখানে মূলত একটা ল্যাঙ্গুয়েজ মডেল আমার দরকার। এটা যে এলএলএম ই হতে হবে তা না, আমরা এলএলএম আসার আগে যে মডেলগুলি ছিল সেগুলোই ইউজ করতে পারি। জিপিটি 2 ইউজ করতে পারি, বার্ট ইউজ করতে পারি, ঠিক আছে, ডিস্টিল বার্ট ইউজ করতে পারি, ডিস্টিল জিপিটি 2 আছে সেগুলো ইউজ করতে পারি। কিন্তু যেটাই ইউজ করি আমাকে আসলে বুঝে শুনে তারপরে ইউজ করতে হবে। আমার কি ধরনের রিজনিং দরকার, কি ধরনের আউটকাম আসলে আমার জন্য অ্যাকসেপ্টেবল, সেটার উপরে বেস করে আমি আমার আহ, এই এলএলএমটাকে চুজ করব। তো এই এলএলএমটা বেসিক্যালি আমার হার্ট বলা যায়, এটাই বেসিক্যালি আমার সব কাজ করবে। আমি এই এলএলএম এর আগে একটা ইউনিট রাখবো, যে ইউনিটটা এই এলএলএম এর যে ফাংশনালিটিটা আছে সেটাকে স্পেসিফাই করতে হেল্প করবে। এলএলএম এর আরো অ্যাডভান্স কিছু এক্সাম্পল কি কি হতে পারে, রাইট নাও আমরা যে ধরনের এক্সাম্পল গুলি দেখি, যেমন চ্যাট জিপিটির ক্ষেত্রে O1 মডেল হতে পারে, O3 হতে পারে, গ্রক 3 হতে পারে, মিস্ট্রাল হতে পারে, ফাই 3 হতে পারে। আমরা জানি এগুলোর এক একটার পারফরমেন্স লেভেল এক এক রকম, ক্লডও হতে পারে, জেমিনি হতে পারে, এনিথিং। কিন্তু পারফরমেন্স লেভেল ওয়াইজ এক এক একটা আমরা এক এক রকমের আমরা আউটকাম পাবো। বাট আমার যখন সামনে একটা এজেন্ট থাকতেছে, ওই এজেন্টটা মেক শিওর করবে যে আমি যে লেভেলের পারফরমেন্স চাচ্ছি সেটার বেস্ট আউটকামটা যেন আমরা এলএলএম এর কাছ থেকে নিয়ে আসতে পারি। আচ্ছা, তো আজকে আমরা যে এক্সাম্পল গুলো ওয়াক থ্রু করবো, সেখানে আমরা ফাই 3 একটা এক্সাম্পল দেখব। তবে ফাই 3 যে এখানে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, আমরা চাইলেই ফাই 3 সরিয়ে দিয়ে এখানে ওপেন এআই এর যে কোনো মডেল ইউজ করতে পারতাম। বাট ফর সিম্পলিসিটির সেক আজকে আমরা ফর স্টার্টার ফাই 3 দিয়ে শুরু করবো। আচ্ছা, তো যেটা বললাম যে এলএলএম টা আমাদের হার্ট হবে, এই এলএলএম কে গাইড করবে আমার এজেন্টিক পার্টটা। তো এজেন্টের পার্টে কি থাকতেছে, এজেন্টের পার্টে ফার্স্টে যেটা থাকতেছে প্রম্পট টেমপ্লেট। প্রম্পট টেমপ্লেটে কি থাকতেছে যে আমার ইনপুট এবং আউটপুট গুলো কেমন হতে যাচ্ছে সেটার একটা গাইডলাইন, ঠিক আছে। সো এখানে আমরা ফার্স্টে এই প্রম্পট টেমপ্লেটে বলে দিই আমার ইনপুট এই ধরনের হবে, আমার আউটপুট এই ধরনের হবে। কিরকম হতে পারে, আমি হয়তো বা আনস্ট্রাকটেড ডাটাকে স্ট্রাকচারিং করার জন্য এই ধরনের প্রম্পট টেমপ্লেট ইউজ করতে পারি, যে হ্যাঁ আমার ইনপুট ডাটা হয়তো বা একটা প্যারাগ্রাফ আসবে, আউটপুট ডাটায় হয়তো বা একটা জেসন ফরম্যাটে এই প্যারাগ্রাফের স্পেসিফিক কিছু ইনফরমেশন গুলো আসবে। এটা হতে পারে যে প্যারাগ্রাফের মধ্যে যত নাম আছে সেগুলিকে আমি আইডেন্টিফাই করে ফেলতে পারবো, ঠিক আছে, এটাও কিন্তু একটা এজেন্ট হতে পারে। ওকে, তো এরকম অনেক রকমের পসিবিলিটিস আমরা এখানে তৈরি করতে পারি। প্রম্পট টেমপ্লেটে আমার এরকম ইনপুট আর আউটপুটের একটা টেমপ্লেট থাকবে, ভালো কথা। টুলস থাকবে, টুলস হলো আমার আসলে এজেন্টের আহ, যেটা বললাম ইনফরমেশন গ্যাদারিং অথবা অ্যাকশন নেয়ার ক্যাপাবিলিটি। কিরকম হতে পারে, যেটা বললাম একটু আগে, যেমন কোনো আইআর সেন্সর হতে পারে, যেগুলো হয়তো বা ইনভিজিবল লাইটেও কাজ করবে, অথবা অন্ধকারেও আমরা হয়তো বা ভিশন ক্যাপাবিলিটি নিয়ে আসতে পারি, এরকম একটা টুল হতে পারে। সার্ভেলেন্স ক্যামেরা হতে পারে, আবার অডিও সিগন্যাল হতে পারে। এছাড়া কি হতে পারে, এছাড়া হয়তো বা কোনো ওয়ার্ক ফ্লো অটোমেশনের জন্য স্টেপ এক্সিকিউশন হতে পারে, যে হ্যাঁ স্টেপ বাই স্টেপ কিছু প্রোগ্রাম রান করবে এবং একটা প্রোগ্রাম থেকে কিছু ডাটা কালেক্ট করে নেক্সট প্রোগ্রামে সেটা পাস করবে, এরকম হতে পারে, ঠিক আছে। সো ওয়ার্ক ফ্লো অটোমেশন হতে পারে এখানে। এই অ্যাকশনস গুলো বিভিন্ন রকমের হতে পারে, এবং
আমি যেভাবে অ্যাকশনস গুলি ডিফাইন করব সেভাবে আসলে আউটকাম গুলি আসতে থাকবে। তো এই অ্যাকশনস গুলি যখন আমরা দেখবো যে প্রপার ওয়েতে হচ্ছে, তখনই আসলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমি একটা সাকসেসফুল এজেন্ট বিল্ড করতে পারতেছি। লাইক ওয়ার্কফ্লো অটোমেশন রোবটের কাছে আমার এক্সপেকটেশন কি থাকবে, যে হ্যাঁ আমার সার্টেন ওয়ার্কফ্লো অটোমেট করতে পারবে। লাইক একটা এরকম হতে পারে যে হ্যাঁ, একটা এক্সেল ওপেন করবে, এক্সেল ওপেন করে একটা স্পেসিফিক এন্ট্রি দিবে, অথবা একটা সাইট থাকবে, সাইট থেকে কিছু ডাটা স্ক্রেপ করে এক্সেলে ফেলবে। এই ধরনের ওয়ার্কফ্লো অটোমেশন আমরা করতেই পারি। তো এগুলো সবই টুলের কিছু এক্সাম্পল। আর মেমোরি হলো কি, মেমোরি হলো বেসিক্যালি আমার বিভিন্ন স্টেট একই সঙ্গে রাখা, যে হ্যাঁ আমি একটু আগে যে স্ক্র্যাপারের এক্সাম্পলটা দিলাম, সেক্ষেত্রে কোন স্টেটে আছে আমার সিস্টেমটা সেই সম্পর্কে ইনফরমেশন রাখা, অ্যাজ ওয়েল অ্যাজ একটা স্ক্র্যাপারের কি কি স্টেপ থাকা দরকার, বা কোন সাইট আমরা স্ক্রেপ করতে পারবো, কোন সাইটে স্ক্রেপ করতে পারবো না। যদি আমি ইলিগাল কোনো সাইটে স্ক্রেপ করতে যাই, সেগুলি যেন স্ক্রেপ না করি। এই ধরনের কিছু নলেজ, ঠিক আছে, কিছু নলেজ রাখা বা মেমোরি রাখা। সেখানে আমার কারেন্ট নলেজও থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিভার্সাল ট্রুথ, যেগুলি আমি এ যাবত আমি হয়তো বা জানা উচিত ছিল, একটা স্ক্রেপারের জানা দরকার। সেই ধরনের ইনফরমেশন গুলো আমরা মেমোরিতে রেখে দিই সাধারণত। Okay, ঠিক আছে, আমরা শুরু করছি তাহলে। ওকে। সো এজেন্টের পার্টটা আমি মনে হয় এক্সপ্লেইন করতে পেরেছি। তো এজেন্টটাই বেসিক্যালি আমার এলএলএম এর সামনে একটা পার্ট আমরা অ্যাড করছি। এখানে আমার একটা নলেজ বেস থাকছে, কিছু সেট অফ টুলস থাকছে, এবং কিছু প্রম্পট টেমপ্লেট থাকছে। এই প্রম্পট টেমপ্লেট দিয়ে আমি আসলে ইনপুট আউটপুট এগুলি ডিফাইন করে দিচ্ছি। ইনফ্যাক্ট আমি চাইলে এজেন্টের যদি কিছু পার্সোনা দিতে চাই, যে হ্যাঁ তুমি একজন ফেমাস হিস্টোরিশিয়ান, অথবা তুমি একজন ফেমাস টিচার, অথবা তুমি আইনস্টাইনের মতো করে কথা বলবা, দেখো আইনস্টাইন এইভাবে কথা বলতো, তার কথার প্যাটার্নটা এরকম ছিল, তুমি এইভাবে কথা বলবা। সো তখন আমরা প্রম্পট টেমপ্লেটে এগুলি জিনিস মেনশন করতে পারি। ঠিক আছে। ওকে। তো আমরা নেক্সটে মুভ করতেছি এরপরে। আচ্ছা। তো আমরা আহ, এখানে মেশিন লার্নিং এর কিছু ফান্ডামেন্টালস এর ব্যাপারে কথা বলছি। জাস্ট এটা একটা সাপোর্ট ম্যাটেরিয়াল হিসেবে আপনারা টেক অ্যাওয়ে করতে পারেন। তো আসলে এজেন্ট বিল্ড করতে গেলে আমাদের যেটা বললাম, মাল্টিপল টুলস এর হেল্প নিতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে এক্সিস্টিং অনেক মেশিন লার্নিং এর মডেলের আমরা হেল্প নিতেই পারি। আহ, যেমন এরকম হতে পারে যে ইমেজ আন্ডারস্ট্যান্ড করানো একটা মেশিনকে কয়েকটা ডিফিকাল্ট টাস্ক। আমরা প্রিবিল্ট কিছু মডেল ইউজ করতে পারি। প্রিবিল্ট মডেল কিরকম, যেমন ব্লিপ নামে একটা মডেল আছে, যেটা ইউজ করে চাইলে আমরা ইমেজ থেকে ইমেজের ক্যাপশন জেনারেট করতে পারি। সোজা কথায় বলতে গেলে একটা ইমেজে কি হচ্ছে ওটার সামারি বেসিক্যালি আমাকে আহ, ওই ওই মডেলটা প্রোভাইড করতে পারে। তো আমরা এভাবে জিনিসটা বিল্ড করতে পারি। আমার হয়তো বা একটা এলএলএম আছে যেটা আসলে ইমেজ ডাটা আন্ডারস্ট্যান্ড করতে পারে না, এরকম একটা এলএলএম এর সামনে আমি এমন একটা এজেন্টকে প্লেস করতে পারি, যার একটা টুল হিসেবে এই এই ব্লিপ অ্যালগোরিদমটা ইউজ করবে। তাকে যে কোনো ইমেজ দিলেই সে ওই ইমেজ থেকে একটা ক্যাপশন জেনারেট করবে, রিলেভেন্ট ক্যাপশন অবভিয়াসলি। সো ওই ক্যাপশন থেকে আমার যে এলএলএমটা আসলে ইমেজ বুঝতো না বা ইমেজ সম্পর্কে আইডিয়া ছিল না, সে এখন ওই ইমেজকেও আস্তে আস্তে বুঝতে শিখবে। ওকে। সো এই ক্ষেত্রে এই যে ব্লিপ মডেলটাকে যে আমার ট্রেন করতে হচ্ছে, সেটা কিন্তু সুপারভাইজড লার্নিং এর মধ্যেই চলে আসছে। যে ব্লিপকে কিছু ছবি দিয়ে আগে বোঝাতে হয়, যে আচ্ছা দেখো এই ছবিতে এই ঘটছে, এই ছবির ক্যাপশনটা এরকম হতে পারে। সো নেক্সট এরকম সিমিলার ছবি পেলে ব্লিপ ওই ছবির ডেসক্রিপশনটা জেনারেট করতে পারে, এরকম। আনসুপারভাইজড লার্নিং কি হচ্ছে, যে ক্ষেত্রে আমাকে আসলে শেখাতে হচ্ছে না, আমরা আসলে ছবি দিচ্ছি এবং ছবি থেকে সে অটোমেটিক্যালি কিছু জিনিস, ছবি অথবা ডাটা দিচ্ছি, সে ছবি থেকে সে অটোমেটিক্যালি কিছু ডিসিশন নিচ্ছে। এটা যেমন ক্লাস্টারিং হতে পারে। যেমন ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে স্যাম, ঠিক আছে, সেগমেন্ট এনিথিং বেসিক্যালি। তো আমরা যে কোনো ছবি দিতে পারি এবং সেই ছবিগুলি উইদাউট এনি সুপারভিশন প্রত্যেকটা পার্ট সেগমেন্ট করে ফেলতে পারি। যে একটা ছবির মধ্যে হয়তো বা আপেল আছে, কমলা আছে, তারপরে একটা হয়তো বাস্কেট আছে, একটা টেবিল আছে, একটা চেয়ার আছে। তো এই স্যাম অ্যালগোরিদমটা কি করতে পারে, উইদাউট এনি ট্রেনিং যে কোনো ছবি দিলে সেই প্রত্যেকটা পার্ট আলাদা করে ফেলতে পারে। ঠিক আছে। যখন আমার কাছে আলাদা আলাদা প্রত্যেকটা সেকশন থাকছে,
আমি একটা সিম্পল একটা ক্লাসিফায়ার অ্যালগোরিদম এগেইন আর একটা সুপারভাইজড একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করে এখন কিন্তু আমি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? সো এইভাবে আমি দুটা টুল ইউজ করে আমি একটা কমপ্লিকেটেড একটা ছবিকে এইভাবে সেগমেন্ট করে করে প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারি। যেটা একটু আগে বললাম যে হ্যাঁ, ছবির মধ্যে হয়তো বা একটা আপেল আছে, একটা কমলা আছে, একটা বাস্কেট আছে। তো আমার কাছে যদি একটা জেনারিক ক্লাসিফায়ার থাকে, অবজেক্ট ক্লাসিফায়ার থাকে, এখন এই জেনারিক অবজেক্ট ক্লাসিফায়ারটাই কিন্তু অনেক স্ট্রংলি পারফর্ম করবে যখন আমি প্রত্যেকটা পার্ট সেগমেন্ট করে ফেলতে পারতেছি, এবার সেগমেন্টেড রেডি ইমেজগুলো আমি এখানে পাস করতেছি। সো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি, একটা আনসুপারভাইজড একটা মডেল ইউজ করে আমরা কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স নিয়ে আসতে পারতেছি। এরপর রিইনফোর্সমেন্ট লার্নিং থাকতেছে। রিইনফোর্সমেন্ট লার্নিং বেসিক্যালি আমার রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টের বেসিসে আমার একটা গোল অ্যাচিভ করতে হেল্প করছে, এবং তার কাছে হিস্টোরি থাকতেছে বেসিক্যালি সে কোন কাজের জন্য রিওয়ার্ড পেয়েছে এবং কোন কাজের জন্য পানিশমেন্ট পেয়েছে, ওটার উপরে বেস করে তাকে আমরা একটা গোলের দিকে নিয়ে যেতে পারি, ঠিক আছে? সো এভাবে আবার রিইনফোর্সমেন্ট লার্নিং ইউজ করেও আমরা আহ, কিন্তু আসলে ইমেজের যে ক্লাসিফিকেশনের টাস্কটা বললাম ওটা আরো ইমপ্রুভ করতে পারি। কিভাবে? যেমন একটু আগে আমরা যে দুইটা অ্যালগোরিদম সম্পর্কে জেনেছি, এই দুইটা অ্যালগোরিদম রিইনফোর্সমেন্ট লার্নিং তে আমরা চাইলে একসাথে কম্বাইন করে ফেলতে পারি তিনটাকে। কারণ দেখা যায় যে একটা ইমেজের আহ বেশ কিছু খুঁটিনাটি থাকে যেগুলি হয়তো বা প্রপারলি সেগমেন্ট করা পসিবল হয় না, বা কিছু পার্ট মিসিং হয়। সেক্ষেত্রে হয় কি, আমি রিজিয়ন ওয়াইড সেগমেন্ট করতে পারি। সো আমরা এখানে রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যাড করে আমরা যেটা করতে পারি, পার্ট বাই পার্ট হয়তো ইমেজের প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা সেগমেন্ট করে বেস্ট পারফরমেন্স বা বেস্ট রিওয়ার্ডটা আমরা অ্যাচিভ করা ট্রাই করতে পারি। সো এভাবে আমরা যে বেসিক যে মডেলগুলি এতদিন আমরা দেখে আসছি সেগুলিকে ইউটিলাইজ করে একটা কমপ্লেক্স টাস্ক আমরা এখন কিন্তু অ্যাচিভ করতে পারি এই এজেন্টের থ্রুতে। ও, তো এখানে বেসিক্যালি ডিপ নিউরাল নেটওয়ার্কের বেসিক সম্পর্কে বলা হয়েছে। আসলে আমরা যে এলএলএম গুলো ইউজ করছি, এটার বেসিকে তো আমরা সবাই জানি যে আসলে ডিপ নিউরাল নেটওয়ার্ক ইউজ করা হয়েছে। তো ডিপ নিউরাল নেটওয়ার্ক এখন হেভিলি ইউজ করা হচ্ছে আসলে আমাদের ইমেজ রেকগনিশনের ক্ষেত্রে, স্পিচ রেকগনিশনের ক্ষেত্রে। তো ইমেজ রেকগনিশন নিয়ে এতক্ষণ যা কথা বলেছি মোস্ট অফ দা জিনিসপত্র ইমেজ রেকগনিশন নিয়ে ছিল, ইমেজ রিলেটেডই ছিল। তো স্পিচ নিয়ে একটু কথা বলি। স্পিচের ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্পিচ ডাটা যখন আমরা প্রসেস করতেছি, এই ডাটাগুলিকে প্রসেস করে আমরা স্পিচ ডাটা থেকে আলটিমেটলি দেখা যাচ্ছে টেক্সট ডাটাতে নিয়ে আসতেছি, অথবা কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসতেছি। কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স? আমরা সিম্পল যদি ক্লাসিফাইং এর কথা বলি, তাহলে একটা সাউন্ড পেলাম অথবা স্পিচ পেলাম, সেটা কি একটা স্ক্রিম, নাকি একটা গান, নাকি কোনো একটা ইনস্ট্রুমেন্টের সাউন্ড? যদি ইনস্ট্রুমেন্টের সাউন্ড হয়, কোন ইনস্ট্রুমেন্টের সাউন্ড, ঠিক আছে? আবার একটা মিউজিক হয়তো প্লে হচ্ছে, মিউজিকের কোন পার্টে কোন ইনস্ট্রুমেন্ট কত সময় ধরে ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে, সেগুলি আমরা আলাদা করে ফেলতে পারি এখন। সো এই ধরনের ইমেন্স পসিবিলিটিস আছে। প্রত্যেকটা ছোট ছোট এই ধরনের যে আমাদের টুলস আছে বা অ্যালগোরিদমস গুলি আছে, ওগুলিকে ইউটিলাইজ করে আমরা এজেন্টের থ্রুতে একটা গ্রেটার পারফরমেন্স আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা যখন রিয়েল এক্সাম্পল গুলি দেখবো তখন এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। আচ্ছা। আচ্ছা, তো এখানে আরো কিছু আছে, যেমন পপুলার এখন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করা হচ্ছে, এখন যে ব্যাপারটা হচ্ছে এরকম যে আগে একটা হাইপ ছিল যে শুধু পাইথন ইউজ করতে হবে এই ধরনের সফিস্টিকেটেড কাজ করার জন্য। আসলে এই ধারণাটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমরা বিভিন্ন রকমের এপিআই ইউজ করছি, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজেশন চলে আসছে। আমরা একই মডেল এখন মাল্টিপল প্ল্যাটফর্মে ইউজ করতে পারি, অনেক্সের থ্রুতে কনভার্ট করতে পারি, এবং প্রত্যেকটা লাইব্রেরিতে বিল্ট ইন মেশিন লার্নিং কমন যে ফাংশনালিটিস বা যে ওয়েট ম্যানেজমেন্টের যে জিনিসগুলি দরকার হয় সেই টুলগুলি প্রোভাইড করা হয়। সো নট নেসেসারিলি এখন শুধু পাইথনেই কাজ করতে হবে, আমরা এক্সিস্টিং যে 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 ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে আমরা চাইলে কাজ করতে পারি। এখানে কিছু এক্সাম্পল নিয়ে কথা বলা হয়েছে, পাইথন আর জাভা এরকম। আচ্ছা, তো এখনকার দিনে কাজ করতে গেলে আসলে কিছু লাইব্রেরি সম্পর্কে একটা আইডিয়া থাকতেই হয়। যেমন টেনসরফ্লো, পাইটর্চ, সাইকিট লার্ন, এরকম কিছু বেসিক লাইব্রেরি আছে যেগুলি সম্পর্কে আইডিয়া থাকাটা দরকার। আহ, এই লাইব্রেরি গুলাও দেখা যাচ্ছে যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে অলরেডি সাপোর্ট আছে, কিছু কমিউনিটি সাপোর্ট আছে, কিছু অফিসিয়াল সাপোর্ট আছে, আমরা দেখলেই বুঝতে পারবো। তো আসলে আমরা এখন
হাইপড যত টেকনোলজি দেখতেছি বা যত এলএলএমই দেখতেছি, সবগুলোই দিনের শেষে এই লাইব্রেরিগুলি সাপোর্ট করে। ইদার টেনসরফ্লো, টর্চে আমরা ওয়েট গুলি যদি প্রপারলি লোড করতে পারি, আমরা ওই মডেলগুলি রান করতে পারবো, ঠিক আছে? কারণ দিনের শেষে এই মডেলগুলি কিন্তু জাস্ট কিছু ওয়েট, কিছু নাম্বারস, ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। এই ওয়েট গুলি ম্যানেজ করতে পারলেই আমরা বড় যে কোনো মডেলের আউটকাম প্রপারলি ম্যানেজ করতে পারি। তো প্রবলেমটা হলো এই ওয়েট গুলি যখন আমরা লোড করি, আমাদের প্রচুর পরিমাণে রিসোর্স লাগছে। যেমন আমাদের হাই জিপিইউ লাগছে, এখন অ্যাটলিস্ট 16 জিবি জিপিইউ প্রায় রিকোয়ার্ড হয়ে গেছে। 32 64 জিবি জিপিইউ থাকলে এখন ভালো। এখন এই নিডটাও অনেক বেড়ে গেছে আসলে। সাথে সাথে র্যামেরও হাই ডিমান্ড এখন চলে আসছে। এখন 64 জিবি র্যাম থাকতে পারলে খুবই ভালো। বাট আরো বেশি যদি আমরা সাপোর্ট দিতে পারি, আমাদের জন্যই সুবিধা হয়। দেখা যাচ্ছে একটা প্রোডাকশন এনভায়রনমেন্ট রেডি করার জন্য দেখা যাচ্ছে যে মিনিমাম 32 to 64 জিবি আমাদের র্যাম রিকোয়ার্ড হচ্ছে, যে কারণ আমাদের তখন মাল্টিপল কাস্টমারকে সার্ভ করতে হচ্ছে। এই ওকে। তো আমাদের বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে। আজকে যেমন আমরা কোল্যাবে কাজ করব এবং কোল্যাবে এক্সাম্পল গুলি দেখাবো। তো আমরা আর ডিলে না করে আমাদের আজকে যে ডিজায়ার্ড যে নোটবুকটা ছিল সেটা একটু যাই এবং সেখান থেকে এক্সপ্লোর করি। আমার স্লাইডে বেসিক্যালি আমি একটা দুটা এক্সাম্পল আজকে দেখাবো। একটা জেনেরিক এজেন্ট, যেখানে আমরা কাস্টম নলেজ নলেজ বেস আমরা ইনফিউজ করব, সো দ্যাট সেখান থেকে আমরা কাস্টম রেসপন্স পেতে পারি ওই এজেন্টের কাছ থেকে। আর আরেকটা হলো যে ইমেজ ডাটা নিয়ে আমরা কাজ করব, কিভাবে ইমেজে আমরা কাস্টম ক্যাপশন অ্যাড করতে পারি বা ক্যাপশন কাস্টম ট্যাগ অ্যাড করতে পারি, এবং ইমেজ সম্পর্কে যদি আমি আস্ক করি, তখন ওই ইমেজের ডিটেল গুলো আমাকে কিভাবে প্রোভাইড করতে পারি। এই, তো আমরা ডিলে না করে এই নোটবুকটা একটু ওপেন করে ফেলি। আচ্ছা, তো আমি এখান থেকে দেখাচ্ছি। ওকে। তো আজকে আমরা যেটা দেখাতে যাচ্ছি, আমি একটু সাইড বাই সাইড ওপেন করি, তাহলে এক্সপ্লেন করা একটু ইজিয়ার হবে জিনিসপত্র। সো শুরুতেই যে জেনারিক আর্কিটেকচার নিয়ে কথা বলেছিলাম, ওটাতে স্টিক টু থাকবো। এবং এখানে আমরা আসলে দেখব যে কিভাবে এই পার্টস গুলি একটার পর একটা আমরা কানেক্ট করছি বা জোড়া দিয়ে আসলে এলএলএম টা বিল্ড করতেছি। ওকে। তো ফার্স্টে যেটা বলেছিলাম যে আমাদের একটা এলএলএম লাগবে, যেটা আমাদের আসলে হার্ট হবে। যে এলএলএম টাই আসলে আমাদের যে টেক্সচুয়াল যে ডাটা আছে সেগুলোকে অর্গানাইজ করে আমাকে একটা কোহেরেন্ট একটা রেসপন্স আমাকে সবসময় প্রোভাইড করবে, যেটা আসলে ইউজেবল হবে আলটিমেটলি দিনের শেষে। একটা নলেজ বেস থাকবে বা একটা মেমোরি থাকবে, কিছু টুলস থাকবে যেগুলি ইউটিলাইজ করতে পারবো আমরা, আর একটা প্রম্পট টেমপ্লেট থাকবে। কোনটাকে আমি এখন সেটা একটু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো ফার্স্টে 11 নম্বর লাইনে আমরা যেটা দেখিয়েছি সেটা হলো যে 5.3, যেটা ছিল 5.3 মিনি 4K। তো এটা একটা বেসিক্যালি ছোট এলএলএম। তো ছোট এলএলএম এবং আমার যেহেতু কোলাবে ইউজ করছি লিমিটেড রিসোর্স, তো এখানে রান করার জন্য এটা সাফিসিয়েন্ট। তো আমরা যেটা করেছি ফার্স্টেই, আমি একটু রান করে আগে দেখিয়ে নিই, তারপরে এক্সপ্লেন করি জিনিসগুলি। ওকে, রান হচ্ছে, একটু সময় লাগবে। রান হতে হতে আমরা আরো কিছু পার্ট এক্সপ্লেন করে আসি। আচ্ছা, তো এলএলএম এর পার্টটা তো বললাম, আমরা 5.3 ইউজ করছি। এরপরে আসি আমার মেমোরি পার্টটা। মেমোরি হলো মূলত আমাদের ক্ষেত্রে যে নলেজ বেসটা আমরা পাস করছি, যে নলেজ নিয়ে আহ, এই মডেলটা জানবে। কি সম্পর্কে জানবে? আমরা এখানে ছোট একটা নলেজ পাস করেছি, সেটা হলো কি, যে গ্রেট ওয়াল অফ চায়না, গ্রেট ওয়াল অফ চায়না কবে বিল্ড করা হয়েছে, আহ, এটা কি, বা এই গ্রেট ওয়ালের সিগনিফিকেন্স কি, এই সম্পর্কে কিছু কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, আমরা একটু দেখি। এখানে আমাদের এজেন্টটা রেডি হয়ে গেছে, আমরা ছোট কিছু কোশ্চেন করে দেখি এটা কেমন পারফর্ম করে। আচ্ছা, টেল মি অ্যাবাউট দ্য গ্রেট ওয়াল। ঠিক আছে, জাস্ট গ্রেট ওয়াল বললেই এটা এখন বুঝতে পারবে, কারণ এটার নলেজ খুবই লিমিটেড এবং স্পেসিফিক টপিকের উপরে সে আসলে জানে। এই যে আমি যখন গ্রেট ওয়াল সম্পর্কে আজ করতেছি, সে তখনই আসলে গ্রেট ওয়াল অফ চায়না নিয়ে কথা বলছে। ঠিক আছে, আমি আবার একটু আজ করি।
এই যে এটা যখন কখন বিল্ড করা হয়েছে আমাকে কিন্তু বলছে যে 7th সেঞ্চুরিতে এটা বিল্ড করা হয়েছে, ঠিক আছে। সো এখানে আমাকে যে কোশ্চেন জিজ্ঞেস করছি সেটা স্পেসিফিক অ্যান্সার দিচ্ছে, তবে তবে এখানে একটু কথা আছে, এখানে কিছু জিবরিশ জিনিসপত্র আছে, আনএক্সপেক্টেড কিছু কন্টেন্ট আসতেছে। কারণ হলো যে আমি প্রপারলি ইয়াটা তৈরি করিনি, প্রম্পট টেমপ্লেট যেটা আছে ওটা প্রপারলি তৈরি করা হয়নি। এটা খুবই শর্ট টাইমে এবং শর্ট ইনস্ট্রাকশন দিয়ে তৈরি করা হয়েছে, সো দ্যাট আপনারা কুইকলি যেন গ্রাস্প করতে পারেন। তো কিছু জিব্রিশ টেক্সট আসবে, বাট তার মধ্যে থেকে আপনার আহ, যে এক্সপেক্টেড যে জিনিসটি সেটাও থাকবে। ওকে, আমি স্টেপ বাই স্টেপ বাকি জিনিসগুলো একটু এক্সপ্লেন করি, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, তো আমরা এলএলএম এর পার্টটা এক্সপ্লেন করেছি, নলেজের পার্টটা এক্সপ্লেন করেছি, এটা হলো আমাদের নলেজটা। এবং এখানে আমরা গ্রেট ওয়াল অফ চায়নার যে ডিটেইলটা আছে, হিস্টোরিক্যাল যে ডিটেইল আছে সেগুলি সম্পর্কে এখানে বলেছি। এরপর যেটা থাকছে আমার বিভিন্ন টুল, সরি, এরপরে যেটা থাকছে প্রম্পট টেমপ্লেট। প্রম্পট টেমপ্লেটটা কি, টেমপ্লেটে আমি ফার্স্টেই বলে দিচ্ছি যে তুমি কিভাবে রেসপন্স করবা, ঠিক আছে। ইউ আর এ ফ্রেন্ডলি হিস্টোরিশিয়ান হু লাভস শেয়ারিং ফান ফ্যাক্টস, ঠিক আছে। সো বেসিক্যালি সে ফান ফ্যাক্টস গুলি শেয়ার করতে হেল্প করে, এবং আমি যদি রেসপন্স গুলি প্রপারলি ফলো করি, আমি দেখবো যে সে চেষ্টা করছে অলওয়েজ তার ক্যারেক্টারিস্টিক্স গুলো ধরে রাখতে এবং সেই অনুযায়ী রেসপন্স করতে। তো ফার্স্ট এর ইয়েটা ফলো করি। টেল মি অ্যাবাউট দ্য গ্রেট ওয়াল, আমি ফার্স্ট এর গ্রেট ওয়াল সম্পর্কে বলতে বলছি। তো ফার্স্টে এজেন্টে আমি কি কি ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেটার ব্যাপারে সে রিপিট করবে। যেমন ইউ আর এ ফ্রেন্ডলি হিস্টোরিশিয়ান হু লাভস শেয়ারিং ফান ফ্যাক্টস, ইউজার আস্কড, আমি কি ইনফরমেশন দিয়েছিলাম, ঠিক আছে। টেল মি অ্যাবাউট দ্য গ্রেট ওয়াল বেসড অন মাই নলেজ, এখান থেকে আমার রেসপন্সটা শুরু হলো। ফর এক্সাম্পল, the Great Wall of China was built over centuries. Starting in the 7th century BC, provided a concise, helpful response. এই যে যেমন এখান থেকে এরপরে আমার রেসপন্স ঠিক মতো এসেছে, তারপরে যে কিছু জিব্রিশ চলে আসছে, ঠিক আছে। এই যে আবার এখানে যদি ফলো করি এরপরে আবার ঠিক আছে, যেমন অ্যাবসলিউটলি দ্য গ্রেট ওয়াল, an impressive UNESCO World Heritage Site, stretches across North China, originally built in 7th century BC by various states to protect against invasions. It was later unified by Emperor Qin Shi Huang. সো সব ডিটেলগুলো আমাকে একটা একটা করে বলতেছে। সো যে ক্যারেক্টারিস্টিক্স আমরা ডিফাইন করে দিয়েছি সেই অনুযায়ী সে কিন্তু আসলে রেসপন্স দিচ্ছে। আচ্ছা, এগেইন আমরা পরেরটা একটু ফলো করি। when it was built, আমরা আজ করতেছি যে কখন এটা বিল্ড করা হয়েছে। তো ফার্স্টের দিকে যে টেক্সট গুলো আছে সেগুলো সিমিলার। কারণ এটা সিমিলার কেন, কারণ আমরা আসলে প্রম্পটটা ডিজাইনই করেছি এভাবে যে যখনই আমরা কোনো কিছু আস্ক করতেছি, প্রম্পটে ফার্স্টে ইউজার কি আস্ক করছে সেটা রিপিট করবে বেসড অন মাই নলেজ, ঠিক আছে। আমরা যে নলেজ বেসটা দিয়েছি সেটা সম্পর্কে সে অ্যাওয়্যার হবে। তারপরে ফাইনালি, হ্যাঁ, প্রোভাইড এ কনসাইজ হেল্পফুল রেসপন্স, এরপর আমি ফাইনাল রেসপন্সটা এক্সপেক্ট করবো ওর কাছ থেকে। সো যেহেতু আমি প্যাটার্নটাই ডিফাইন করে দিয়েছি এইভাবে, সো আমার প্রম্পটটাও কিন্তু এইভাবে আসতেছে, কিছু রিপিটেড ইনফরমেশন প্রত্যেকবার আসতেছে। তো এভাবে রিপিটেড ইনফরমেশন দেওয়ার ফলে কি সুবিধা হয়, সুবিধা হয় যে আমি একটা স্ট্রাকচার ওয়েতে আউটকাম পাই। আমার যেভাবে আউটকামটা দরকার আমরা সেভাবে ওই স্ট্রাকচার্ড ওয়েতে আউটকামগুলি প্রসেস করতে পারতেছি। আমরা চাইলেই এভাবে না দিয়ে এখানে স্ট্রাকচারটা জেসনে দিতে পারতাম, তাহলে রেসপন্সটা অলওয়েজ জেসনে আসতো, ঠিক আছে। আমি যেভাবে আসলে প্রম্পটটা ডিজাইন করবো সেভাবে আমার আউটকামটা আসবে। আচ্ছা, তো এখানে আশা করতেছি আমি প্রত্যেকটা পার্ট এক্সপ্লেন করতে পারছি। এলএলএম কোনটা, তারপর আমার প্রম্পট টেমপ্লেট কোনটা, তারপর আমার মেমোরি বা নলেজ বেস কোনটা, সেগুলো সম্পর্কে আমি একটা একটা করে এক্সপ্লেন করছি। তবে এখানে টুলসটা ওইভাবে নেই, কারণ খুব বেশি টুলস এখানে ইউজ করা হয়নি। এর পরের এক্সাম্পলে আসলে টুলস এর এক্সাম্পলটা শেয়ার করা হয়েছে। তো আমি এর পরের এক্সাম্পলটা রান করছি। ওকে, সো এখানেও সিমিলার স্ট্রাকচার, বাট এখানে নলেজ বেসটা ডিফারেন্ট। এখানে বেসিক্যালি হ্যারি পটার নিয়ে কথা বলা হয়েছে, যেহেতু ইমেজ দরকার ছিল, তো আমি হ্যারি পটারের এক্সাম্পলটা মোর সুইটেবল মনে করেছি। তো ওখান থেকে হ্যারি পটারের 3টা ছবি নিয়ে আমরা এই সলিউশনটা দাঁড় করিয়েছি। আচ্ছা, 3টা ছবি একটু আগে দেখে নিই আমরা সামনে আগানোর আগে। তো এখানে টুলের মধ্যে আহ, আগে যা ছিল সবকিছু এখানে আছে। এলএলএম 5.3 ইউজ করা হয়েছে,
আমার মেমোরি নলেজ বেস দেওয়া হয়েছে। নলেজ বেসটা বেসিক্যালি এবার হ্যারি পটার সম্পর্কে ডিটেল শেয়ার করা হয়েছে। এবং প্রত্যেকটা ইমেজের ক্যাপশন হিসেবেও এখানে অ্যাড করা হয়েছে। তো ইমেজগুলো এবার একটু দেখে আসি কি কি ছবি ছিল। তো ফার্স্ট যে ছবিটা ছিল বা ইমেজ জিরো যেটা, সেটা বেসিক্যালি হ্যারি পটার নিজে। তারপরে সেকেন্ড যে ছবিটা দেওয়া হয়েছে সেটা হলো জিন হারমোনি, বেসিক্যালি তার ডিটেল এখানে অ্যাড করা আছে, আমরা যাচ্ছি। থার্ড যে ছবিটা আছে সেটা হলো হগওয়ার্টস এর ছবি। বেসিক্যালি এই তিনটা ছবি এখানে আহ, দেওয়া হয়েছে। তো ইমেজ যখন দেওয়া হয়েছে, ইমেজের সাথে সাথে প্রপার ক্যাপশনও প্রোভাইড করা হয়েছে ইমেজটা আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য। কিরকম? যেমন স্যাম্পল জিরো যেটা আছে, ওখানে আমরা দিচ্ছি ডেসক্রিপশন যে হ্যারি পটার এ ইয়ং ওয়াইজার্ড উইথ রাউন্ড গ্লাসেস, এ লাইটনিং শেপড স্কার অন হিজ ফোরহেড অ্যান্ড এ গ্রিফিন্ডর স্কার্ফ, স্ট্যান্ডিং উইথ এ ডিটারমাইন্ড এক্সপ্রেশন। ঠিক আছে, এই ক্যাপশনের মধ্যে কিন্তু পুরো ছবিতে যা যা আছে সবকিছু বলে দেওয়া হয়েছে। তার সাথে অন টপ অফ দ্যাট কিছু ট্যাগ অ্যাড করা হয়েছে। কি কি ট্যাগ? যেমন হ্যারি পটার, গ্রিফিন্ডোর, স্কার, ওয়াইজার্ড। তো আমি যদি কোনো সময় এই স্পেসিফিক ট্যাগ দিয়ে কোশ্চেন করি, তখন আসলে এই ইমেজটাকে খুঁজে বের করে নিয়ে এসে ওটা রেফারেন্স নিয়ে আসা সম্ভব। বাট যদিও আমরা সেকেন্ড অ্যাপ্রোচটা এখানে করিনি, যে কোনো একটা কোশ্চেন হয়তো জিজ্ঞেস করলাম বা কোনো একটা ট্যাগ সম্পর্কে আস করলাম, ওই রেফারেন্স ছবিটা নিয়ে আসবে না, এই কাজটা এখানে করা হয়নি। এখানে জাস্ট একটা কাজ করা হয়েছে, যদি কোনো ইমেজের রেফারেন্স দিয়ে আমরা আস করি এই ছবিটা কি হচ্ছে, তখন ওই ছবি সম্পর্কে সে ডিটেইলে বলতে পারবে তার মতো। যেমন আমি এখানে যদি ইমেজ জিরোতে কি আছে এক্সপ্লেন করো বলি, তখন সে ইমেজ জিরো সম্পর্কে আমাকে বলবে। আমরা অলরেডি জানি ইমেজ জিরোতে হ্যারি পটার নিয়ে কথা বলা হয়েছে। আমরা এখানে যদি আস করি, আমরা ইমেজ জিরো সম্পর্কে ডিটেইলে পাবো। চলে আসছে। আচ্ছা, আমরা এখানে কাজ করি। Tell me about Indonesia. হ্যাঁ, ঠিক আগের মতো স্ট্রাকচার। ইউ আর এ ফ্রেন্ডলি ওয়াজার্ড হিস্টোরিয়ান হু লাভস শেয়ারিং ম্যাজিক্যাল ফ্যাক্টস অ্যাবাউট হ্যারি পটার। সো বেসিক্যালি ফার্স্টে আমরা বলতেছি যে হ্যাঁ, প্রম্পট টেমপ্লেটটা কেমন সেটা ফার্স্টে বলতেছি। তারপর হলো ইউজার আস্ক, আমি কি আস্ক করছি সেটা সে রিপিট করবে আবার। টেল মি অ্যাবাউট ইমেজ জিরো বেসড অন মাই নলেজ। বেসড অন মাই নলেজ মানে এটা নলেজ বেসটা সে রিপিট করবে পুরোটা। দ্য ট্রাই ওয়াইজার্ড টুর্নামেন্ট ইজ, সো পুরা আমি এখান থেকে দেখাচ্ছি নলেজ কোনটা। একটা মিনিট। এই যে, সো এখানে নলেজ, একটা মিনিট এখান থেকে স্পেসিফিক করে দেখাই। এই যে, সো পুরো নলেজের থেকে যে নলেজটা আমার জন্য হেল্পফুল সেই পার্টটুকু সে আইডেন্টিফাই করেছে। যেমন দ্য ট্রাইওয়াজার্ড টুর্নামেন্ট ইজ ডেঞ্জারাস ম্যাজিক্যাল কম্পিটিশন। এরপরে থেকে যা আছে নলেজের পুরো পার্টটা অ্যাজ ইট ইজ মেনশন করেছে। গেল। এটার পরে ফাইনালি আমার অ্যান্সারটা ওয়েট করতেছে, আমরা চাই। হেল্প বাই প্রোভাইডার রেসপন্স। ঠিক আছে। একটা মিনিট। এই যে, ইমেজ জিরো সম্পর্কে আমাকে বলছে হ্যারি পটার এ ইয়ং ওয়াজার্ড উইথ রাউন্ডেড গ্লাসেস। ঠিক আছে, আমাকে হ্যারি পটার সম্পর্কে প্রপার ডিটেইল গুলো প্রোভাইড করতেছে। সামহাও আগেতে একটু ইস্যু হয়েছিল, আগে দেখা গেছে যে রেসপন্সটা ঠিক মতো দেয় নাই। এরপরে ঠিক মতো এই যে এখানে রেসপন্সটা দিয়েছে। কোথায় গেল? এই যে,
Image 0, হ্যারি পটার a young wizard with round glasses, a lightning shaped scar। টোটাল ডেসক্রিপশন যেটা ছিল সেখান থেকে আমাকে পুরোপুরি রেসপন্সটা সে দিচ্ছে। আর আর একটু এখানে আরেকটা পার্ট দেখাই, হেল্পফুল এখানে একটা পার্ট ছিল। হেল্পফুল রেসপন্স যেটা আছে আমার ফাইনাল রেসপন্স সেটা হলো সার্টেনলি ইমেজ। এটা হলো আমার ফাইনাল রেসপন্সটা। সার্টেনলি ইমেজ 0 ফিচার্স দ্য ইয়ং হ্যারি পটার, এ beloved character from the Harry Potter series. He is easily identified by his round glasses, a distinctive lightning-shaped scar on his forehead, and his proudly worn griffon scarf. With a determined expression, he embodies the courage and resilience that are central to his status. এই, ওকে। সো এভাবে আজকে দুটা খুব সিম্পল এজেন্টের আমরা এক্সাম্পল দেখলাম। প্রথম যে এক্সাম্পলটা ছিল ওখানে কোনো টুলস ছিল না। সেকেন্ড যে এক্সাম্পলটা ছিল, প্রথম এক্সাম্পলের মতনই একটা নলেজ বেস ছিল, কিছু ডেসক্রিপশন ছিল, এবং প্রম্পটে টেমপ্লেট দেওয়া ছিল, এবং ফাইনালি এখানে টুলস গুলি ছিল। টুলস যেটা ছিল যে ইমেজের ডেসক্রিপশন থেকে আমরা যদি কোনো একটা ইমেজের রেফারেন্সটা আস্ক করি, লাইক আমাদের ডাটাবেসটা খুবই ছোট, এখানে এক্সাম্পল দেখানোর জন্য তিনটা ছবি দিয়েছিলাম মাত্র। তো তিনটা ছবি থেকে যে কোনো একটা ছবি সম্পর্কে আস্ক করলে ওটার ডিটেল আমাকে দিচ্ছে। আমি যদি আবার আরেকটা ইমেজ সম্পর্কে আস্ক করি, সে অ্যাবাউট image 1, সেকেন্ড ইমেজটা সম্পর্কে যদি আস্ক করি, হ্যাঁ, হ্যাঁ। এই যে, এখন ঠিক আছে। তো এখানে ইমেজ হ্যারি পটার, জে.কে রাউলিং। উম, একটা মিনিট, ওয়ানে মনে হয় প্রবলেম করতেছে। ওয়ানের ডিটেলটা ঠিক মতো দিচ্ছে না, দিতে চাই। হ্যাঁ, ইমেজ 2টা ঠিক মতো দিচ্ছে। এখন দেখি আমরা ডিটেলটা। এই যে ইমেজ 3 যেটা ছিল, ইমেজ 3 তে যাই। বেসিক্যালি এটা হগওয়ার্টস এর একটা ছবি ছিল। হ্যাঁ, এই যে এটা হলো ইমেজ 3টা, হগওয়ার্টস এর একটা ছবি ছিল। এবং এখানে যদি আমরা ডিটেলটা ফলো করি, ফুল রেসপন্স ফলো করতেছি আমরা। Image 2 likely depicts a scene from Harry Potter series.
As it is described, the iconic Harry Potter character, the image may show him a significant moment, perhaps during his adventure at Hogwarts. So হগওয়ার্টস এর সম্পর্কে এরপরে ডিটেইলে বলেছে, কারণ আর ছবিটা হগওয়ার্টস নিয়েই বলা। সো এভাবে আমরা বিভিন্ন এজেন্ট ডিজাইন করতে পারি। আজকে খুব বেসিক কিছু জিনিসপত্র আমরা শো করলাম। ধীরে ধীরে হয়তো বা আরো কমপ্লেক্স এজেন্ট আমরা বিল্ড করে দেখাবো, এবং কিভাবে একটা এজেন্ট আর একটা এজেন্টের সাথে কোলাবোরেট করতে পারে এবং দিনের শেষে ফাইনাল একটা রেজাল্ট নিয়ে আসতে পারে, এগুলোই আস্তে আস্তে দেখবো আমরা। তো আমার দিক থেকে আজকে মূলত এতটুকুই ছিল। সৌরভ ভাই, আপনাকে আমি ফ্লোটা দিলাম।